রাজ্যে ৩৪ বছরের বাম শাসন, তারপর 2011-এ ক্ষমতার পরিবর্তন, আসে তৃণমূল সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ইতিহাস। আমরা ঘুরে দেখব ভোটের হাওয়া 2026-এ কি অবস্থা, আর সেই সঙ্গে দেখব কেমন আছে বাংলা। উত্তরবঙ্গের কোচবিহার জেলা, এই কোচবিহার জেলায় নানান ইতিহাস। এই জেলার রাজনীতিও বরাবর উত্তপ্ত। 2026 বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলাতেই আমরা দেখব ভোটের হাওয়া কেমন। পৃথক রাজ্যের দাবিতে কামতাপুর ও গ্রেটার কোচবিহার আন্দোলনে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহারের মাটি। 70-এর দশক থেকে শুরু হওয়া এই আন্দোলন 2000 সালের পর পর্যন্তও চলেছে এবং রক্তক্ষয়ী এই আন্দোলনে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার। 70 দশকের গোড়ার থেকে উত্তরখণ্ড আন্দোলন, তারপরে গত শতকের 80-র দশকে কামতাপুরী আন্দোলন এবং 2000 সালের পরে গ্রেটার কোচবিহার মুভমেন্ট আন্দোলন, মূলত সবই কিন্তু আলাদা রাজ্যের দাবিতে। কোনোটা কামতাপুর রাজ্য নাম, কোনোটা গ্রেটার কোচবিহার। আসামের কিছু অংশ, আমাদের এদিককার একটা অংশ নিয়ে এই আন্দোলনগুলো, মানে উত্তর বাংলার কিছু অংশ, বিহারের পূর্ণিয়া, এই এলাকা, এটা দিয়েই মূলত এই আন্দোলনটা গড়ে ওঠে। কামতাপুর মুভমেন্টের সময় কিন্তু অনেক সহিংসতার ঘটনা ঘটে। এরপরে যখন গ্রেটার কোচবিহার মুভমেন্ট শুরু হয়, গ্রেটার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, কোথাও পুলিশ গুলি চালায়, একটা সহিংস অবস্থা কোচবিহারকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে এবং তাতে যথেষ্ট রক্তক্ষয় হয় এবং একজন ডিএসপি যেমন মৃত্যু হয়, সেরকম গ্রেটার সমর্থকদেরও মৃত্যু হয়। তারপরে বংশীবদন বর্মন গ্রেপ্তার হয়, জেলে যায়, পরবর্তীকালে তার জেল থেকে বেরোতে হয়। এর মধ্যে অনন্ত মহারাজ, তার উত্থান হয়। এই করে মোটামুটি এই পৃথক রাজ্যের আন্দোলন একটা কিন্তু উত্তর বাংলার বুকে বা আমাদের এই কোচবিহারের বুকে একটা আলোড়ন সৃষ্টি করে এবং এতে রাজবংশী মানুষের অংশগ্রহণটা এটা ব্যাপক পরিমাণেই দেখা যায়। কিন্তু তারপরে গ্রেটার কোচবিহারের নেতৃত্বের মধ্যে মতবিরোধ, তাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে এই সংগঠনটার বিভাজন শুরু হয়। মূলত বংশীবদন বর্মনের সঙ্গে অনন্ত মহারাজের দূরত্ব তৈরি হয় এবং দুটো আলাদা ডিসিপিএ নাম দিয়েই দুটো আলাদা সংগঠন চলতে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু বিজেপির ছত্রছায়া। এক সময় এই আন্দোলন রক্তক্ষয়ী হলেও এখন কিন্তু তা সম্পূর্ণ স্থিমিত। যদিও এই প্রশ্ন গোটা কোচবিহারে ঘুরপাক খাচ্ছে যে আন্দোলনের বীজ এখনো গর্ভে নেই তো। কিছু মানুষের মধ্যে এই দাবি নিয়ে একটা নাড়াচাড়া আছে। তারা মনে করছে যে আলাদা রাজ্য হলে তাদের যে অতীত ঐতিহ্য সেটা পুনরুদ্ধার হবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই বিষয়গুলো তাদের মধ্যে একটু কাজ করে আর কি। এখন যেটা আরেকটা এবার নির্বাচনে, মানে বিজেপি তৃণমূলের বাইরে, অর্থাৎ একদিকে বিজেপির হয়ে লড়াই হয়তো নামতে চলেছে বংশীবদন বর্মন বা তার সমর্থনপুষ্ট মানুষ, মানে 2-4 নামতে শুরু করবে। অনন্ত মহারাজের মানুষ, মানে তার একদম পালিত বলা যায় আর কি, তার একদম খুব স্নেহধন্য, সে তৃণমূলের প্রার্থী হয়ে লড়ছে। এরা যখনই বিজেপি কিংবা তৃণমূলের লড়াই করবে, আলাদা রাজ্যের দাবিটা তো আর তারা করতে পারবে না, কারণ উভয় দল যৌথভাবে সর্বসম্মতভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায়
তারা বিল পাস করেছে যে রাজ্য ভাগ করা যাবে না। ফলে আরেকটা শক্তি যেটা এখন কামতাপুর, যারা কেএসডিসি বা এই ধরনের একটা নাম, সম্ভবত কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি বা এই ধরনের একটা সংগঠন বানিয়ে তারা এবার লড়াই করছে। এই সব দাবির মধ্যেই কোচবিহারের স্থানীয় রাজনীতি বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। নানা ইস্যুতে বরাবরই উত্তপ্ত থাকে কোচবিহার। বাম আমলে বাম শরিক ফরওয়ার্ড ব্লকের দাপটি ছিল গোটা কোচবিহারে। 2011 রাজ্যে পরিবর্তন, কোচবিহারে ফোটে ঘাসফুল, বাড়তে থাকে তৃণমূল কংগ্রেসের দাপট। 2019 আবার উল্টো পুরাণ, পদ্ম ফোটে কোচবিহারে। 2024 আবার তৃণমূল কংগ্রেস নিজের পায়ের তলায় মাটি ফিরে পায়। ওরা হিন্দু ভোটটাকে কাজে লাগাবার জন্য নানা রকম প্রচার, নানাভাবে হিন্দু ঐক্য করা, অমুক করা, তমুক করা, এগুলো করছে। মানুষ কিন্তু বুঝতে পেরেছেন যে এতে করে ভোট পাওয়া যায়, কিন্তু মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি হয় না। আমি হিন্দু ঐক্য গড়ে তুলতে হবে, ভোট নিলাম, ভোট নিয়ে 5 বছর আর মানুষের পাশে থাকলাম না, চলে গেলাম। কারণ আমি তো মানুষের কোনো উপকার করব এই কমিটমেন্ট করিনি, আমার কোনো প্রতিশ্রুতি নেই। আমি হিন্দু ঐক্য করে ভোটে জিতেছি, তো ওটা নিয়েই আমি চালিয়ে দেবো। এই যে মানসিকতা, মানুষ একটা সময় বুঝতে পেরেছে যে এর ফলে আমরা ঠকে যাচ্ছি। 2019 আমরা যা ভোট পেয়েছি, 2024 গিয়ে তার থেকে আমরা আরও অনেক বেশি ভোট পেয়েছি, প্রায় 60,000 ভোট বেশি পেয়েছি। তো স্বাভাবিকভাবেই একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন যে আমরা কিন্তু গ্রো করেছি, অর্থাৎ ধীরে ধীরে যেভাবে মানে একেবারে যেটাকে বলে অথেন্টিক গ্রো, সেটা আমরা করেছি। এবং ভোটের ক্ষেত্রে যেটা হয়েছে আপনারা সবাই ভালোভাবেই জানেন যে প্রায় 400 বুথে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত, আনটিল আনলেস ভোট শেষ হওয়া পর্যন্ত সমস্ত সিসিটিভিগুলো বন্ধ করা হয়েছিল। 400 যে এখানে মুসলিম অধ্যুষিত বুথ আছে সেখানে 95% পোলিং হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে বিউরোক্রেটিক সাবোটেজ এবং অন্যদিকে একটা প্ল্যান্ড ওয়েতে এই পোলিংটা করানো হয়েছে। যিনি এখানে 19 লোকসভা নির্বাচনে জিতেছিলেন, তিনি দিনহাটাতে 21 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। 24 লোকসভা নির্বাচনে তিনিই প্রার্থী, পরাজিত হয়েছিলেন যদিও। যার এত জনসমর্থন যদি তার থাকে, তাহলে দিনহাটা আসনে না দাঁড়িয়ে এখান থেকে শিফট করে গেলেন মাথাভাঙায় কেন? তো যখন যে ধরনের কাজ দল দেবে নিশ্চিতভাবে সেই কাজ করব, এবং আশা করি যতটুকুই কাজ, যে কাজই দিক না কেন, আমার কাছে কোনো কাজই ছোট নয়। সেই কাজটাকে মন থেকে, প্রাণ থেকে, দলের পক্ষ থেকে করার জন্য করব, কারণ আমরা রাজনীতির থেকে কাজনীতিতে বেশি বিশ্বাসী। সারা রাজ্যের মতো 2026 বিধানসভা নির্বাচনে কোচবিহারেরও ইস্যু এসআইআর। রাজবংশী, সংখ্যালঘু বহু মানুষের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। মানুষের ভোট দিয়ে কাটলো, কত হাজার হাজার লোককে, গরিব মানুষের সর্বনাশ করে দিল। এই বিজেপিকে মানুষ ভোট দেবে? এসআইআর করলো, বিজেপি মানুষ কোনোদিন ভোট দেবে না, ভোট তৃণমূলকে দেবে। আমি ভোট দিই, আমার ব্যাটার কাটছে, আমার ব্যাটা ভোট দিছে তাও কাটছে। আমাদের এখানে প্রতিটা বুথে 500-700 করে ভোট কাটা পড়ছিল, কিন্তু আমাদের এখানে তো বাইরের লোক নেই, সমস্ত লোকাল লোকই। এবং বাবার 2002 লিস্টে নাম আছে, তার ছেলেদের নাম উঠে নাই। এগুলো নিয়ে একটা সমস্যা এখন তো কিছু উঠতেছে, এখন বলতেছে যে উঠবে, দেখে কী হয়। এসআইয়ের অনেক নাম বাদ গিয়েছে, তার মধ্যে আমি যা দেখছি সেখানে আমাদের রাজবংশী যারা, রাজবংশীদের আর এখানকার যা মানে যেসব আমাদের দেশি কতগুলো মুসলমান আছে, এই সব নাম আগে বেশি বাদ গেছে আর কি। অনেক সমস্যা এখন এটা নিয়ে এসআইয়ের ইয়ে করছে, যারা এফিডেভিট করে ইয়ে করছে তাদের একটু হচ্ছে, কিন্তু অনেকে এটা করতে পারেনি। আমার বিধানসভাটাই আমি যদি ধরি, 14,000 ডিলিট ভোটার, ডিলিটের মধ্যে 10,000 মৃত। আর মৃত ভোটটাই তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট দেয়।
সেটা অন্তত দিতে পারবে না। আর সেই জন্যেই এসআইআর যদি আরও সম্পূর্ণভাবে যদি হতো, ভালো করে হতো, অনেক অনুপ্রবেশকারী বাদ যেত আরও। ভোট দেবার অধিকার আছে বলে আমার সেই গুরুত্ব আছে, আমার এটা না থাকলে সেই গুরুত্ব থাকবে না। আজকে রামের হয়েছে, রহিমের হয়েছে, কাল আমার হবে না, সেটা কে বলতে পারে? আজকে সরকার শুধু ভোটাররা ভোট দিয়ে সরকার তৈরি করবে, আবার কারা ভোট দেবে সেটাও সরকার ঠিক করে দিচ্ছে, এটা মানুষ মেনে নিতে পারছে না। এসআইআর এর মাধ্যমে ঘোস্ট ভোটারটা দূরে সরে গেছে। আজকের ডেটেও যদি ইলেকশন হয়, ওই 400 বুথে আমরা যেমন 2024-এ সেখানে এজেন্ট দিতে পারিনি, কারণ ওই এলাকাগুলো মিনি পাকিস্তান। আজকের ডেটেও যদি হয়, ধরুন কথার কথা, আমরা যদি সেখানে এজেন্ট নাও দিই, এই 70,000 ভোট তো আর কেউ ছাপ্পা দিয়ে করাতে পারবে না। মানে এক্সট্রা 70,000 ভোট ছিল, যেটা অপশনাল ছিল, যেখানে ছাপ্পা দিয়ে বাড়ানো যেত, সেই ছাপ্পার অপশনটা তো সরে গেল। কোচবিহারে বড় ফ্যাক্টর রাজবংশী ভোট। প্রায় 40% মতো রাজবংশী ভোট কোচবিহারে। আর এই রাজবংশী ভোট বরাবরই কিন্তু বিজেপির ঝুলিতে বেশি থাকে। আর এই ভোটে থাবা বসাতেই তৃণমূল এবার বিধানসভা নির্বাচনে মরিয়া। আজকে রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মনীষী পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয়ে তার জন্মদিন ছুটি ঘোষণা, রাজবংশী ভাষা আকাদেমি, কামতাপুরী ভাষা পরিষদ, ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বাস্তবায়ন হয়েছে। এবং উত্তরবঙ্গের ভাষা সংস্কৃতি, এখানকার মানুষের আবেগকে মর্যাদা দিয়েছেন। এই রাজবংশী সম্প্রদায় আমাদের এটা মানে আমাদের একটা আলাদা যে একটা ভাষা সংস্কৃতি বা আমাদের যে একটা উন্নয়ন হওয়া উচিত ছিল যে হিসাবে, সেটা কিন্তু সেই জায়গাটা আমরা আসতে পারিনি, হয়নি আমাদের। আমরা এই বিগত 15 বছর ধরে সেই জায়গাটাতে বঞ্চিত ছিলাম এবং আমাদের অনুন্নয়ন হয়েছে বরং। তো সেই জায়গাটা আমাদের একটা ডেভেলপ দরকার। তো আমরা সেটা আশা করি যে এবার আমাদের 2026-এ সেই পরিবর্তনটা অবশ্যই হবে, উন্নয়নটা হবে। এটাই আসল কথা। রাজবংশীদের জন্য তো কোনো উন্নয়নই হয়নি না। এর আগে যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, তারাও কোনো উন্নতি তো করতে পারেনি 34 বছর। কিন্তু আমাদের যে এখনকার যে সরকার, রাজবংশী তো কোনো উন্নয়ন আমি দেখি না। তার মধ্যে আমাদের যে রাজার যে আমাদের যে কতগুলো মন্দির আছে, সেই সব মন্দির, যেমন গোসানিমারি মন্দির, এরকম অনেক মন্দির আছে, কিন্তু আমাদের মন্দিরের কোনো মানে উন্নতি কোনো নেই আর কি আমাদের যা দেখছি আমরা। রাজবংশী নেতা বংশীবদন বর্মন বিজেপিতে যোগ দেওয়াতে তৈরি হয়েছে আবার নতুন সমীকরণ। যারা রাজবংশীদের নেতা, যাদের রাজবংশী সমাজের জন্যে যারা দিনের পর দিন জেল খেটেছে, সে যদি একটা কথা বলে যে রাজবংশী মানুষ এবার বিজেপিকে ভোট দিতে হবে, তার একটা গুরুত্ব অবশ্যই আছে। বংশীবদন বর্মন একা রাজবংশী নেতা না, আমাদের সাথে আমাদের দলে অনেক প্রধান, বেশিরভাগ প্রধানরা হচ্ছে রাজবংশী, অঞ্চল সভাপতিরা রাজবংশী, বিভিন্ন পদাধিকারীরা রাজবংশী। রাজবংশী অধ্যুষিত এলাকায় রাজবংশীরা বেশিরভাগ পদে থাকবে, এটা স্বাভাবিক, আমাদের দলেও আছেন। দু 2026-এর বিধানসভা নির্বাচনে ভোটের হাওয়া কোচবিহারে কেমন? বরাবরই কিন্তু উত্তপ্ত থাকে রাজনীতিতে এই কোচবিহার। আর সেই কোচবিহারে ভোটের হাওয়া খুঁজতে আমরা চলে এসেছি। সেই সঙ্গে দেখব কেমন আছে বাংলা, কেমন ভোটের হাওয়ায় বলে কেমন। আমরা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আমরা সবাই ভোটার। আমরা 2016 থেকে আমরা বঞ্চিত বলতে 2016-তে এখানে মিহির গোস্বামী তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন, তিনি 2 বছর পর বিজেপিতে চলে যায়। আমাদের সেইভাবে 2016 থেকে 2021 কোনো উন্নতি হয় নাই। 2021-এ আবার বিজেপির প্রার্থী নিখিল রঞ্জন দে এখান থেকে জয়ী হয়। জয়ী হওয়ার পরও সেরকম কোনো রকম কাজকর্ম করে নাই, লোকের সঙ্গে সেরকম কোনো যোগাযোগও সে রাখে নাই। সেজন্য এইবার হয়তো এই সিটটা হয়তো পরিবর্তন হবে। আমার মনে হয় এবার লড়াইটা খুব জোরদার লড়াই হবে। এবারে এসআইআর তো একটা সব জেলাতেই একটা ইস্যু, এখানেও এসআইআর ইস্যু, বহু মানুষের নাম বাদ গিয়েছে, তা সেইটা কি প্রভাব পড়বে এবারে? সেটা তো কিছুটা প্রভাব পড়বেই, এসআইআরের যে ভোটগুলো বাদ গেছে সেটার একটা প্রভাব আসবে।
বিধায়ক কেনা বেচার যে রাজনীতি চলছে, অ্যাকচুয়ালি এই রাজনীতিটা আমার কাছে একদম অপছন্দের বস্তু হয়ে দাঁড়িয়েছে। আর ভালোই লাগছে না রাজনীতিটা যেন আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে একদম নষ্ট করে দিচ্ছে। মানুষ আর সুস্থ নেই এই রাজনৈতিক বাতাবরণে। এই যে সমস্ত চাকরি কেলেঙ্কারি, অমুক কেলেঙ্কারি, নানান রকম তো সমস্যা আছেই। ইয়ং জেনারেশনগুলো মানে 10 বছর ওদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। এটি এবার বলাটা মুশকিল, কি হবে না হবে, এবার দেখা যাক কি হয়, কিন্তু এবার বোঝা যাচ্ছে যে কিছুটা হাড্ডাহাড্ডি হবে। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সবথেকে বেশি কাটা হতে পারে গোষ্ঠী কোন্দল। প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে এবার প্রার্থী করেনি তৃণমূল। তা নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে নতুন করে দ্বন্দ্ব। আর এই রবি ঘোষের ফ্যাক্টর তৃণমূলের ভোট ব্যাংকে গোটা কোচবিহার এবং নাটাবাড়িতে কতটা প্রভাব ফেলবে সেই অঙ্কই করছে এখন শাসক দল। দেখুন, সকলের টিকিট পেলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, কিন্তু সিট তো 9টা, নির্ধারিত 9টা সিটে স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গিতে দলের সর্বোচ্চ নেতৃত্বরা ঠিক করেছেন। দলের একজন বোনাফাইড কর্মী হিসেবে আমরা সেটা মান্যতা দিয়েছি। রবিবাবু নিশ্চিতভাবে অভিমান করেছেন, কিন্তু রবিবাবুকে আমি যতটা জানি, চিনি, তার রাজনৈতিক যা বিচক্ষণতা বা দলের প্রতি তার যে আনুগত্য ডে ওয়ান থেকে, রবিবাবু নিশ্চিতভাবে সেই অভিমানের জায়গা থেকে তিনি সরে আসবেন, দলের হয়ে কাজ করবেন। তৃণমূলের ভেতরের অন্তর্দ্বন্দ্ব ওদের একটা অর্নামেন্টাল ব্যাপার, আমরা সেটা নিয়ে ভাবছি না। তবে এমন নয় যে তৃণমূলে ভালো মানুষ নেই, এখনও অনেক ভালো মানুষ থেকে গেছে, এখনও আবেগটার থেকে দূরে সরতে পারেনি। তো ধীরে ধীরে তারাও সরে আসছেন এবং আমরা তাদেরকে স্বাগত জানাই। 9টা আসনে প্রার্থী ঘোষণা হওয়ার পরে কোথাও কি 10টা লোক কোথাও মিছিল করেছে বা পার্টি অফিসের সামনে গিয়ে স্লোগান শাউটিং করেছে যে অমুককে কেন প্রার্থী করা হলো না, অমুককে কেন প্রার্থী হলো, বা অমুককে না দিয়ে একে দেওয়া হলো কেন? কোথাও। তার মানে অন্তর্দ্বন্দ্ব একেবারে একদম নেই বলছেন? বলছি যে কোথাও নেই। যদি কারো মনে থাকেও, নিচু তলার কর্মীরা কিন্তু কাউকে আর সাথ দিচ্ছে না। তাদের একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। কে টিকিট পেলো না পেলো সেটা বড় কথা না, যারা টিকিট পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলেমিশে তাদের টিকিট দিয়েছেন, তাদেরকে জেতাতে হবে। আমার যদি কোনো অসন্তোষ থাকে, আমার যদি কিছু বলার থাকে, আমরা নেতৃত্বের সামনে গিয়ে আলাদা করে বলবো। কিন্তু মিছিল করে স্লোগান দিয়ে পার্টি অফিসে তালা লাগিয়ে দিয়ে এই কালচার কিন্তু কুচবিহারে কোথাও নেই। বরাবর রাজনীতির উত্তাপে উত্তপ্ত থাকা কোচবিহারে 2026-এ বিধানসভা নির্বাচনেও ভোটের হাওয়া গরম। এবারে কি লড়াই হবে হাড্ডাহাড্ডি, নাকি কাজ করবে নতুন কোনো সমীকরণ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা কোচবিহারে।